আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অনার্স চতুর্থ বর্ষের আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প সমূহের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা জানি আখতারুজ্জামান ইলিয়াসের 8টি গল্প রয়েছে এই সিলেবাসে, তার মধ্যে 4টি গল্প নিয়ে আজকের ক্লাস। তো শুরুতেই জেনে নিচ্ছি আলোচনায় কী কী থাকছে। আখতারুজ্জামান ইলিয়াস, যার একটু পরিচয় না দিলেই নয়, অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল, কীটনাশকের কীর্তি, এই 4টি গল্প নিয়ে আলোচনা করব। আর এই 4টি গল্পের আলোচনায় থাকছে প্রথমত এই গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিশেষ বিশেষ স্থানসমূহ দেওয়ার চেষ্টা করেছি। আর আখতারুজ্জামান ইলিয়াসের গল্প মানেই হচ্ছে চরিত্রের ঘনঘটা সেখানে রয়েছে, কিন্তু সকল চরিত্র দেওয়াটা আসলে পসিবল হয়ে ওঠে না। এই জন্যই হচ্ছে প্রধান প্রধান চরিত্রগুলো, যেগুলো না দিলেই নয় সেগুলো দেওয়া আছে, এবং মূল ভাবগুলো আমি এখানে দিয়ে রেখেছি। এভাবে অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল, কীটনাশকের কীর্তি, এই 4টি গল্পের আলোচনা করব। তো প্রথমেই বলে নিচ্ছি আখতারুজ্জামান ইলিয়াস। তিনি মূলত 1943 সালে গাইবান্ধার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে নারুলি, বগুড়াতে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে। আর এই আখতারুজ্জামান ইলিয়াসও কিন্তু একজন কথা সাহিত্যিক। তার কিন্তু অসংখ্য ছোট গল্প রয়েছে, আবার উপন্যাসও রয়েছে। তিনি তার জীবনে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, এরকম অসংখ্য পুরস্কার পেয়েছেন। আর তার সাহিত্য মানেই নগর জীবনের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনযাত্রা, তারপর হচ্ছে অতৃপ্তি, আত্মদ্বন্দ্ব, অসহায়ত্ব, এই বিষয়গুলো তার গল্পগ্রন্থে রয়েছে। এছাড়াও নগর জীবনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবেশ পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থান, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ পরবর্তী যে জীবনযাত্রা বা জীবনচিত্র, সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠদের জীবনযাত্রা, জীবনচিত্র, এগুলো কিন্তু তার গল্পের অন্যতম মূল বিষয়বস্তু। অর্থাৎ তার গল্প মানেই হচ্ছে নতুন কিছু, নতুনত্ব তার গল্পের মধ্যে রয়েছে। আর এই জন্যই কিন্তু তিনি অসংখ্য পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে 1997 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। তো আজকে আমরা পড়ব অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল, কীটনাশকের কীর্তি। তো প্রথমেই আলোচনা হচ্ছে অন্য ঘরে অন্য স্বর। এই প্রত্যেকটি ছোট গল্পের যে নামকরণ করা হয়েছে, ছোট গল্পের নামকরণের মধ্যে সার্থকতাও রয়েছে। অন্য ঘরে অন্য স্বর, আসলে এখানে 2-1টি চরিত্র রয়েছে যারা কিনা নিজের ঘরে থেকেও তারা অন্য ঘরে অবস্থান করছে এবং অন্যের গীত গাচ্ছে বা অন্যের প্রশংসায় প্রশংসিত হচ্ছে, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। এজন্যই কিন্তু এই গল্পটির নামকরণ করা হয়েছে অন্য ঘরে অন্য স্বর। তো আমরা আলোচনায় গেলেই বুঝতে পারবো যে কোন কোন চরিত্রগুলো আসলে অন্য ঘরে অন্য স্বর হয়ে আছে, এবং সেই চরিত্র অনুসারেই নামকরণ করা হয়েছে অন্য ঘরে অন্য স্বর। তো এই অন্য ঘরে অন্য স্বর গল্প গ্রন্থ থেকেই এই গল্পটি নেওয়া হয়েছে। স্থানসমূহ এখানে স্থানসমূহ দেওয়া আছে নারায়ণগঞ্জ শহর, অর্থাৎ নারায়ণগঞ্জ শহরের যে চালচিত্র, সংখ্যালঘুদের উপর যে চাপ বা তাদের যে জীবনযাত্রা, তাদের যে হালচাল, এই নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করেই রচিত হয়েছে। এছাড়াও শিলং, গুয়াহাটি, আগরতলা, কলকাতার ঘটনাও কিন্তু এখানে বিবৃত হয়েছে। তো এই যে বললাম যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প মানে হচ্ছে চরিত্রের ঘনঘটা থাকবেই, কিন্তু তারপর এখানে আমি প্রধান প্রধান চরিত্র আমি লিখে রেখেছি। প্রথমেই আমি লিখে রেখেছি ননিদার পরিচয় এখানে দেওয়া আছে। ননিদা বা ননী গোপাল, তিনি হচ্ছে আড়তদার বা স্বল্প পুঁজির একজন ব্যবসায়ী। মুক্তিযুদ্ধের পর কিছু কিছু মানুষ আসলে পাকিস্তান বা বাংলাদেশ থেকে ভারতে চলে যায়, আবার ভারত থেকে কিছু কিছু মুসলমান আছে যারা পাকিস্তান বা বাংলাদেশে চলে আসে। শুধুমাত্র ধর্মের কারণে তারা দেশ থেকে বিতাড়িত হননি। এরকম ননিদা বা ননী গোপালও সে ভারতে চলে যাননি, সে বাংলাদেশে অবস্থান করেছেন। কিন্তু বাংলাদেশে অবস্থান করার পরবর্তী সময়ে দেখা গিয়েছে যে এই যে সংখ্যালঘু বা হিন্দু, বৌদ্ধ যারা রয়েছে তাদের উপর কিছু কিছু চাপ ক্রিয়েট করা হয়েছে, তাদেরকে অবহেলায় দিন যাপন করতে হয়েছে, বা তাদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক বা অর্থনৈতিক চাপে তাদেরকে রাখা হয়েছে। এরকমই একজন চরিত্র হচ্ছে ননী গোপাল, যে কিনা মা মাটির টানে সে দেশ ভাগ হয়ে যাওয়া সত্ত্বেও সে স্থানান্তরিত হননি, সে এখানেই রয়ে গিয়েছে। এই রয়ে যাওয়ার কারণে তার উপর যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বৈষম্য, এই বৈষম্যগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এই ননী গোপাল মূলত একজন আড়তদার। তার আড়তটা মূলত কাঠ এবং চারিদিকে টিনের বেড়া দিয়ে সুন্দরভাবে মজবুত করা রয়েছে। সেখানে দেওয়া আছে শেখ মুজিবুর রহমানের ছবি, এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সম্বন্ধে কিছু হার্ডওয়্যার ফার্মের নামও লেখা রয়েছে। এরকম ভাবে সুন্দরভাবে কিন্তু পরিপাটিভাবে তার আড়তটি তৈরি করা হয়েছে। ননিদা আসলে সংখ্যালঘুর একজন হলেও এখানে লিখে রেখেছি বড় ছেলে অমিত রয়েছে, তারপর হচ্ছে প্রবীর রয়েছে,
ইন্দিরা, মন্দিরা, মীনাক্ষী, তার 3টি মেয়ে, এরকম যেখানে পিসিমা চরিত্র আমি দিয়ে রেখেছি। পিসিমাকে নিয়ে তার মোটামুটি একটি বড় পরিবার রয়েছে, আর এই বড় পরিবারকে পরিচালনা করতে গিয়ে সে মোটামুটি হিমশিম খেয়ে গিয়েছে। তার মধ্যে চাঁদাবাজদের উৎপাত, এই সকল কিছু মিলিয়ে তার জীবনটি একেবারে হাহাবিদ্বেষ হয়ে উঠেছে। তো যাই হোক, এই হচ্ছে ননীগোপালের আড়ত এবং তার পরিবার। তো এই সকল কিছু মিলিয়ে যুদ্ধের সময় এদেশের সব শ্রেণীর মানুষ যখন একত্রিত হয়েছিল বা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল, স্বাধীন করেছিল দেশটিকে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলিয়ে কিন্তু স্বাধীন করেছিল। কিন্তু এরপরেও দেখা গিয়েছে ননীগোপালের মতো ব্যক্তিত্বের অসংখ্য বা চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়েও নিজ দেশে তারা পরবাসী, সামাজিক নিরাপত্তাহীন, অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়ে উঠেছে, ব্যবসায়িক দিক থেকে তারা সুবিধাভোগী, চাঁদাবাজদের কাছে একেবারেই অসহায় হয়ে উঠেছে। তারই গল্প আজকে এখানে পড়ব। এরপর হচ্ছে প্রদীপ। প্রদীপ হচ্ছে তার ছোট ভাই। ননীগোপাল এই দেশে থেকে গেলেও প্রদীপ কিন্তু এই দেশে থেকে যায়নি, সে কলকাতায় পাড়ি জমিয়েছে। আর প্রদীপ তো মূলতই তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা। সে হচ্ছে আসলে ব্যবসার তাগিদে অনেক সময় শিলং, ডিব্রুগড়, গৌহাটি, কলকাতা, আগরতলা, দিল্লিতে যাতায়াত করে থাকে এবং ভ্রমণ করে থাকে। আসলে এই প্রদীপ চরিত্রটির মধ্য দিয়ে কিন্তু গল্পকার ঢাকা থেকে দিল্লি এবং নারায়ণগঞ্জের চিত্র ফুটে তুলেছে। তো যাই হোক, এই প্রদীপ মাঝে মাঝেই বেড়াতে আসে। প্রদীপ যখন আসে তখন প্রথমেই সে ননীগোপালের আড়তে চলে যায়। আড়তে গিয়ে দেখে যে ননীগোপালের যে কর্মচারী রয়েছে সেই কর্মচারী আবার দেখা যাচ্ছে তাদেরকে মেনটেন করছে। এরই মধ্যে দুজন ছোকরা, এই যে একজন ছোকরার নাম দেওয়া রয়েছে কামাল, তো এই দুজন ছোকরা এসে তারা চাঁদা আদায় করছে। তখন সেই কর্মচারী হকচকিয়ে উঠলো যে হ্যাঁ আপনারা বসুন, তাদেরকে খুব আদর আপ্যায়ন করলো বা তাদেরকে হুজুর হুজুর করছে, এরকম একটি বিষয়। তো এরই মধ্যে নেপাল চন্দ্র হচ্ছে সেখানকার সেই আড়তের সহকারী, তখন নেপাল চন্দ্রকে পাঠিয়ে দিয়েছিল ননীদাকে ডাকার জন্য। ননীদা মূলত অন্য কোথাও গিয়েছিল, তখন এই নেপাল চন্দ্রকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তখন ননীদা সাথে সাথে আসে। আসলে প্রদীপ যে সেখানে বসে রয়েছে, তার ছোট ভাই যে সেখানে বসে রয়েছে ননীগোপালের, সেই দিকেও কোনো খেয়াল নেই। সে আসলে এই কামাল বা এই দুজন ছোকরাকে দেখে মানে হুজুর হুজুর করতে লাগলো। এই ছোকরা দুটো আবার মানে মোটামুটি 18 থেকে 19 বছর বয়সী হবে এরকম, কিন্তু তাদেরকেও ভাই সম্বোধন করতে হচ্ছে এই ননীগোপালকে। তারা আসলে দুজন আসলে ফুটপাতের ছেলেপেলেদের বা উস্কো খুস্কো চুল এরকম টাইপের, অর্থাৎ মাস্তান টাইপের লোক ছিল। তো প্রদীপ আসলে নির্বাক হয়ে তাকিয়েছিল যে ননীগোপাল কীভাবে এই দুজন ছোকরাকে আসলে ভাই সম্বোধন করছে, বিভিন্নভাবে আপ্যায়ন করে তাদেরকে তুষ্ট রাখছে। এই বিষয়গুলো প্রদীপ অবলোকন করছিল। তো যাই হোক, এক পর্যায়ে তাদেরকে মিটমাট করে ননীগোপাল অবশেষে প্রদীপের দিকে মুখ ফেরালো। ও প্রদীপ তুই এসেছিস, কখন এলি, এরকম ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো। তখন ননীগোপাল এবং প্রদীপ বাসায় গেল এবং বাসায় গিয়ে তারা খাওয়া দাওয়া শেষ করে তখন প্রদীপ ননীগোপালের কাছে জানতে চাইলো তার ব্যবসার কি হালচাল। তখন কিন্তু ননীগোপাল খুব আক্ষেপের স্বরে বলেছিল, কিসের বিজনেস, এই দেশে কেমনে থাকি, বিজনেস একটু যদি ভালো হয় তো চান্দা লইয়া ব্যক্তি পয়সা খসাইয়া লইব। এই তো একখান টাউন, আধ ঘন্টা হেঁটে গেলে এই মাথা থেকে ওই মাথা ফালা করে ফালান যায়। আর এই দেখ সপ্তাহের মধ্যে 3-4খান কনফারেন্স, সম্মেলন, সমাবেশ লইয়াই লাইগেই রয়েছে, পয়সা আদায়ের ফন্দি, বুঝলি না। আসলে এই ছোট্ট একটি শহরের মধ্যে এই মাস্তানরা বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন সমাবেশ জুটিয়ে তারা হচ্ছে চাঁদা আদায়ের একটা ফন্দি তারা আঁটে। তো এভাবেই কিন্তু ব্যবসার যে আসলে ননীগোপালের খুব বেশি লাভবান হয়ে থাকে এরকম বিষয়টা না। আসলে খেয়ে দিয়ে মানে পরিবার নিয়ে কোনো মতে তাদের জীবনযাপন করতে হচ্ছে বা দিন যাপন চলছে, এরকম বিষয় তিনি প্রদীপের কাছে ফুটে তুলেছেন। তো যাই হোক, এভাবেই কিন্তু ননীদা এবং প্রদীপ তারা দুই ভাই হচ্ছে তাদের ব্যবসা, বিজনেস হালচাল এগুলো নিয়েই কথা বলছে। তো এই হচ্ছে ননীদা গোপাল এবং প্রদীপের পরিচয়। এরপরে হচ্ছে আমরা পিসিমাকে দেখি। পিসিমা হচ্ছে সাবিত্রী, এই ননীগোপালের বাসায় থাকে। ননীগোপালের বোন নয়, এখানে হচ্ছে ননীগোপালের পিসিমা। তো এই যে ননীগোপালের পরিবারের একজন, এই হচ্ছে পিসিমা। ননীগোপালেরও পিসিমা, প্রদীপেরও পিসিমা। তো যাই হোক, এই পিসিমা মূলত মৃত বড় ভাইয়ের, অর্থাৎ ননীগোপাল এবং প্রদীপের যে বাবা রয়েছে সেই বাবার দেশপ্রীতি, স্নেহ, পুরানো স্মৃতি আর পূজা, কৃষ্ণ কীর্তন নিয়ে বাড়ির পুরনো একটা দালানে সে বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করে। এই অস্তিত্বের সংকটে বিপর্যস্ত হয়ে যাওয়া ননীদার সংসারের পিসিমা সত্যি এক সেকেলে স্বর বলা হয়েছে। অর্থাৎ এই পিসিমা কিন্তু এই সংসারের থেকেও সে হচ্ছে ননীগোপালের যে বাবা বা প্রদীপের যে বাবা রয়েছে সেই বাবার দেশপ্রীতি বা তার স্নেহ, তার পুরনো স্মৃতি নিয়ে সে বেঁচে আছে। তার স্বামী, সন্তান সকল কিছুর ঊর্ধ্বে আসলে তার
বড় ভাইকেই সে সবচেয়ে বেশি স্নেহ করে থাকে, কেননা তার বড় ভাই তাকে লালন পালন করেছে, বড় করেছে, এজন্য বা বিধবা হওয়ার পরেও তার বড় ভাই তাকে যেভাবে মানে ভালো রেখেছে, এই সকল কিছু মিলিয়ে কিন্তু পিসিমা আসলে বড় ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। আসলে সে অন্য ঘরে থেকে অন্যের প্রশংসায় বা অন্যের গীতে সে সবসময় মুখর হয়ে থাকে বা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে, ননীগোপালের বা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকে। তো এরপরে হচ্ছে কামাল। এখানে কামালকে আমরা দেখেছি যে ছোকরাদের একজন, নেপাল চন্দ্র হচ্ছে ননীগোপালের কর্মচারী, অমিত হচ্ছে তার ছেলে, প্রবীর, ইন্দিরা, মন্দিরা, মীনাক্ষী। এই বড় ছেলে অমিত হচ্ছে কলেজ পড়ুয়া, যার রুমে এসে প্রদীপ যখন রাতে ঘুমিয়েছিল সেখানে পর্নোগ্রাফির একটি ছবি দেখেছিল, যেটি দেখে আসলে নিজেই সে উত্তেজিত হয়ে গিয়েছিল। অমিতের মধ্যে আমরা নৈতিক অবক্ষয়মূলক একটা সমাজ ব্যবস্থাকে দেখি। প্রবীর হচ্ছে ক্লাস 8-এ 2বার ফেল করে এবং 5-এ পড়ুয়া হচ্ছে মন্দিরা, ছোট মেয়ে মীনাক্ষী এবং ইন্দিরা। এরাও যে আসলে স্বাধীন দেশে বসবাস করতে পেরেছে বা স্বাধীনভাবে বসবাস পেরেছে এরকম নয়, এরা আসলে বখাটে ছেলের পাল্লায় পরে দেখা যাচ্ছে ইন্দিরা বা মন্দিরা এরা আসলে কলেজে বা স্কুলে যেতে পারেনি, বা বখাটেদের উৎপাতে মেয়েদের কলেজে যাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। আসলে এই সংখ্যালঘু হিসেবে সঠিক সময়ে মেয়ের বিয়ের ব্যবস্থাও করতে পারেনি এই ননীগোপাল। আর ননীগোপালের যে স্ত্রী ছিল সে বরাবরই সে বলেছিল যে কলকাতায় চলে যাবে, কিন্তু ননীগোপাল বরাবরই সে বলেছিল যে না, সে তার দেশ মাটির টান বা মাটির গন্ধে সে এখানেই থাকতে চায়। সত্য প্রতিকূলতার মধ্য দিয়েও সে এই দেশটাকে ছাড়েনি। অর্থাৎ দেখা গিয়েছে যে ননীগোপালের জীবনে কিন্তু তার আড়ত, তার পরিবারের সদস্যদের যে নানান সমস্যা, এরপর হচ্ছে চাঁদাবাজিদের কাছে জিম্মি থাকা, ছোট ছোট ছেলে মেয়েদেরকে মাস্তানদেরকে ভাই সম্বোধন করে আপ্যায়ন করা, তারপর হচ্ছে তার স্ত্রী কলকাতায় যেতে চাওয়া সত্ত্বেও ননীগোপাল যেতে চায়নি, এই সকল কিছুর সাংসারিক টানাপোড়েনে আসলে ননীগোপালকে একদম অস্বস্তি বা অশান্তির মধ্যে ফেলে দিয়েছে। আসলে এই ননীদা আর হচ্ছে এই পিসিমা তারা আসলে নিজ ঘরে থেকেও, নিজ দেশে থেকেও তারা হচ্ছে অন্য ঘরে বসবাস করছে বা অন্য জায়গায় অবস্থান করছে, এরকম একটি বিষয়। এবং অন্য স্বর বা অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, অন্যদের নির্ভরশীলতা হয়ে থাকতে হচ্ছে বা অন্যের প্রশংসা করতে হচ্ছে, এরকম একটি বিষয় কিন্তু এখানে ইঙ্গিত করেছে। এজন্যই আছে আমরা দেখি যে অন্য ঘরে অন্য স্বর নামকরণ করা হয়েছে ননীগোপাল এবং পিসিমার চরিত্রটাকে কেন্দ্র করে। তো এই জন্যই কিন্তু আমরা মূলভাবে লিখে রেখেছি যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও মূল্যবোধের অবক্ষয়, অর্থাৎ সমাজের নানান অসঙ্গতি ও বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর আত্মপরিচয়ের যে একটা সংকট, তা হচ্ছে এই গল্পের মূল প্রেক্ষাপট। এরপরে আসছে হচ্ছে দুধে ভাতে উৎপাত। আসলে দুধে ভাতে উৎপাত, দুধ ভাত শুনলেই আমাদের মনে হয় যে ঈশ্বর পাঠানো ওই লাইনটি আমাদের খুব মনে পড়ে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ আমার সন্তান যেন খুব ভালো থাকে। প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান যেন দুধ ভাত থাকে, তার সন্তান যেন ভালো থাকে। তো এরকমই আমরা একটা চরিত্র দেখতে পারবো যে এই চরিত্রটি আসলে তার সন্তানের জন্য, তার নিজের জন্য সে আসলে মর্মাহত হয়েছে যে তারা যেন ভালো থাকে, তারা যেন একটু দুধ ভাত পায়। কিন্তু সবশেষে আমরা দেখি যে আসলে দুধ ভাত আসলে তাদের কপালে জোটেনি, পরে এই দুধ ভাত খেয়ে আসলে মৃত্যুবরণ করতে হয়েছিল। এরকম একটি করুণ বা নির্মম কাহিনীকে কেন্দ্র করেই কিন্তু এর নামকরণ করা হয়েছে দুধ ভাত। তো আমরা দেখি দুধে ভাতে উৎপাত গল্প গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে। বেশ কিছু প্রধান চরিত্র আলোচনা করার চেষ্টা করেছি। তো তার মধ্যে হচ্ছে কসিমউদ্দিন একজন। কসিমউদ্দিন হচ্ছে জয়নবের স্বামী, তিনি একজন মোল্লা, অত্যন্ত বিশ্বস্ত এবং দারিদ্র্যের অন্যতম প্রতীক হচ্ছে এই কসিমউদ্দিন। তো তাদের এখানে হচ্ছে খোলাহাটি গ্রাম নামে একটি গ্রাম ছিল। এই খোলাহাটি গ্রামকে কেন্দ্র করে, গ্রামের চরিত্রকে কেন্দ্র করে এই ছোট গল্পটি রচনা করা হয়েছে। তো কসিমউদ্দিন চরিত্রটাকে আমরা একটু জেনে নেই। কসিমউদ্দিন হচ্ছে এই গল্পের এই যে জয়নবের স্বামী ওহিদুল্লাহ হাজরা বায়তুল্লাহ খাদিজার বাবা। তাদের বাড়ি হচ্ছে তিস্তা তীরে খোলাহাটি গ্রামে, তিস্তা নদীর পারে আর কি। তো এই কসিমউদ্দিন মূলতই আজমত আলী প্রধানের বাড়িতে থাকেন। সেই গ্রামে মক্তবে বাচ্চাদের আমপারা পড়ায়, মসজিদে আজান দেয় এবং ইমাম সাহেবের অনুপস্থিতিতে সে নামাজও পড়ায়। সে কোরআনের হাফেজ না হলেও সে মোটামুটি বাচ্চাদের খুব ভালোভাবেই কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তো যাই হোক, কসিমউদ্দিনের যে আসলে বেতন বা কসিমউদ্দিনের যে উপার্জন, তারই আসলে সংসার চালানোর মতো উপার্জন সে করতে পারে না। আসলে এখন পর্যন্ত কিন্তু দেখা যায় যে মোল্লা মৌলবীদের বেতন খুবই সামান্য। আসলে এই সামান্য উপার্জন দিয়ে আসলে খুব একটা যে সংসার পরিচালনা করা যায় বিষয়টি এমন নয়। এই জন্যই কিন্তু তার স্ত্রীকে খুব চড়াই উতরাই পার করে তার পরিবারটিকে মেনটেন করতে হয়। আসলে এই কসিমউদ্দিন হচ্ছে সে মাঝে মাঝে বাড়িতে আসে এবং কোরবানি ঈদে
সে 8 থেকে 10-এর গোস্ত নিয়ে সে বাসায় আসে। তো ওই যে 8 থেকে 10-এর গোস্ত নিয়ে সে বাসায় আসে, সেই মাসটা একটু তাদের ভালো যায়, মানে তারা খুব গোস্তের আমেজেই থাকে। কিন্তু দেখা যায় যে পরবর্তী যে 11 মাস, সেই 11 মাস তাদেরকে অনেক দুঃখ দারিদ্রতার মধ্যে কাটাতে হয়। মাঝে মাঝে যখন কসিমউদ্দিন মোল্লা বাড়ি আসতো, 1 পোয়া দুধের মধ্যে দেশের চাল, গুড়, সবরি কলা মাখিয়ে সকলে খেত। একেবারে শেষের 2 লোকমা জয়নবের জন্য বরাদ্দ ছিল। তো তার উপযুক্ত স্ত্রী হচ্ছে জয়নব। জয়নব হচ্ছে সূতিকা রোগী। কসিমউদ্দিনের স্ত্রী, তিনিও হচ্ছে দারিদ্র্যের অন্যতম প্রতিনিধি। এই যে কসিমউদ্দিন সে 11 মাস বাসায় থাকে না, তখন দেখা যাচ্ছে যে এই জয়নবকেই চড়াই উতরাই পেরিয়ে তাকে জীবনযাপন করতে হয়। তো এই জয়নবকে বিভিন্ন জায়গায় ধার কার্য করে এই সংসারটাকে পরিচালনা করতে হয়। তো এই জয়নব এক পর্যায়ে, এই যে এখানে একটি হারুন মৃধা নামে একজন চরিত্র রয়েছে, এই হারুন মৃধার নিকট থেকে সে ধার নিতে নিতে সে আধমন চাল ধার নিয়ে ফেলেছে। তো এই চাল যখন পরিশোধ করতে পারেনি, তখন এই হারুন মৃধা জোর করে জয়নবের একটা দুধালো গরু ছিল, এই দুধালো গরুটিকে এই হারুন মৃধা নিয়ে চলে যায়। যদিও হারুন মৃধাই আসলে দুধ দোয়াতে যতটুকু দুধ হতো সেই দুধটুকু নিয়ে যেত এবং বিনিময়ে চাল দিত। কিন্তু চাল নিতে নিতে এমন একটা পর্যায়ে গিয়েছে যে তার আর দেওয়ার মতো সামর্থ্য নেই, বা দুধ বিক্রি করেও ঋণ পরিশোধ করার মতো টাকা হয় না। তখন কিন্তু হারুন মৃধা বাধ্য হয়ে আধমন চালের টাকার বিনিময়ে সে হচ্ছে দুধালো গরুটাকে নিয়ে যায়। তো তখন আর জয়নবের করার কোনো কিছুই থাকে না। জয়নবের তখনকার অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে ওঠে এবং সে রোগে ভোগে একেবারেই কঙ্কাল হয়ে ওঠে। আর যখন সে কঙ্কাল হয়ে ওঠে বা অসুস্থ হয়ে যায়, তখন তার স্বাদ হয় দুধ দিয়ে সে ভাত খাবে। তো দুধ দিয়ে সে ভাত খাবে, কিন্তু এই দুধ সে কোথায় পাবে? তখন তার এই পুত্র ওহিদুল্লাহকে, এই যে হাসমত মুহুরী এবং হারুন মৃধা মূলতই তারা হচ্ছে মহাজন যতদার শ্রেণীর প্রতিনিধি, নিষ্ঠুর, নির্মম, নির্দয় বা অত্যাচারী, কালোবাজে, মুনাফাখোর শ্রেণীর লোকজন। তো এই ওহিদুল্লাহকে হাসমত মুহুরীর কাছে পাঠিয়ে দেয় যে একটু দুধ আনার জন্য, অর্থাৎ মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্য দুধ আনতে গিয়ে এই ওহিদুল্লাহকে নাজেহাল হতে হয়। অর্থাৎ ওহিদুল্লাহ যখন এই হাসমত মুহুরীর বাসায় যায়, এই হাসমত মুহুরীকে ওহিদুল্লাহ জানায় তার মায়ের অবস্থা। তো ওহিদুল্লাহ যখন তাদের বাসায় আসে, তখন আসলে তার যে এই বেদনার্ত যে বিষয়, এইটি আসলে এই পরিবারকে স্পর্শ করেনি। তখন তারা আরও নানান কথাবার্তা বলে সেই ওহিদুল্লাহকে পাঠিয়ে দিয়েছিল। ওহিদুল্লাহ বারবার করুণভাবে তাদের কাছে মিনতি করলেও তারা বলেছিল, দুধ ভাত খাইলে তোর মায়ে ফাল পায়রা উঠবো না। তখন এই মুহুরীর বউ বলে, সূতিকা রোগী জয়নবের দুধ খাওয়ার শখ ঠিক নয়। এছাড়াও আরও একজন বলেছিল, দুধ ভাত খাইলে আরও পেটের পীড়া হবে বা আরও অসুস্থ হয়ে যাবে, এরকমই কিছু কথাবার্তা বলে তাকে নাজেহাল করে সেখান থেকে পাঠিয়ে দেয়। হাসমত মুহুরীর বউ আরও জানিয়েছে, তার নাতিপুতি এসেছে শহর থেকে, তার ছেলে বৌমা সবাই এসেছে, তার নাতিপুতি এসেছে, তার আরও দুধ লাগবে পিঠা বানাতে। তো এইভাবেই নির্মমভাবে তাড়িয়ে দেয় হচ্ছে ওহিদুল্লাহকে। তা কসিমউদ্দিন এবং জয়নাবের আরও 3 জন ছেলেমেয়ে রয়েছে, হাজরা, বাইতুল্লাহ এবং খাদিজা। এই 4 জন এবং কসিমউদ্দিন জয়নাবের এই 6 সদস্যের সংসারে আসলে তাদের দারিদ্রতার কোনো সীমা ছিল না। তো যাই হোক, জয়নাবের এই আকুতির জন্য বড়জা হামিদা সে আসলে বসে থাকতে পারেনি। জয়নাবের শেষ ইচ্ছা পূরণ করতে, যে জয়নাব নিজে দুধ ভাত খাবে এবং ছেলেদেরকে দুধ ভাত খাইয়ে সে তুষ্ট হবে, তো এই ইচ্ছা যখন পূরণ হচ্ছিল না, তখন এই বড়জা হামিদা তখন চালকে গুঁড়া বানিয়ে সেখানে পানি দিয়ে সেটিকে দুধের মতো বানিয়ে সেটি আবার ভাতের মধ্যে দিয়ে দুধ ভাত খাওয়ার উপক্রম করেছে। এরকম জয়নাব যদিও জিজ্ঞেস করেছিল বড়জা হামিদাকে যে সে দুধ কোথায় পেল, বড়জা হামিদা বলেছিল যে আসলে সে দুধ পায়নি, সে মূলতই এভাবে সে দুধ বানিয়ে, চালের গুঁড়াকে পানি দিয়ে দুধ বানিয়ে সে দিয়েছে। জয়নাব তখন আক্ষেপ করেছিল যে এটা তো দুধ ভাত নয়। তখন বড়জা হামিদাও বলেছিল, দুধ ভাত নয় তাতে কি, ছেলেমেয়েরা কি জানে যে দুধের স্বাদটা কেমন? ছেলেমেয়েরা তো কোনোদিনই দুধ ভাত খায়নি বা দুধের স্বাদটাও তারা জানেনি, তারা এটা নতুন খাচ্ছে, এটাই তাদের কাছে দুধ ভাত মনে হবে। তো এইভাবেই কিন্তু বড়জা হামিদা জয়নাবের পাশে ছিল এবং জয়নাবকে বুঝিয়েছিল। এর মধ্য দিয়ে কিন্তু আসলে দারিদ্রতার চরম সীমা কিন্তু আমরা এখানে দেখতে পারি। এখানে বড় চাচাকেও আমরা দেখতে পারি যে আসলে তিনিও আসলে দুধ জোগাড় করতে গিয়ে হাহাপিতে হয়ে উঠেছে, সে আসলে দুধ জোগাড় করতে পারেনি। তো আমরা একেবারেই শেষে দেখি যে এই বড়জা হামিদা জয়নাবকে সেই দুধ ভাত খাইয়েছিল, কিন্তু সেই দুধ ভাত খেয়ে সে বমি করেছিল। আর তৎক্ষণাৎ সময়ে আশেপাশে যে তার হাজরা, বাইতুল্লাহ, খাদিজা, তারা মানে আশেপাশে মা যে বমি করছে এই বিষয়টিকে খেয়াল না করে তারা সেই দুধ ভাতের উপরেই তাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল এবং সেই দুধ ভাত নিয়ে তারা কেড়ে চেটেপুটে খেয়ে নিয়েছিল। মৃত্যুর সময় জয়নব ওহিদুল্লাহকে বলে উঠেছিল, চাইয়া চাইয়া কি দেহস হারামজাদা, হারুন মৃধা দুধার গরুটা নিয়ে আয়, গরুটা নিয়ে আয়,
এভাবে বকতে বকতে জয়নাব মৃত্যুবরণ করেন। আর সেই মুহূর্তে সকলে কান্নায় ভেঙে পড়লেও ওহিদুল্লাহর পা আর সরে না। আসলে এর মতো মর্মান্তিক বা নিদারুণ চিত্র আর হতে পারে না। এর মধ্য দিয়ে কিন্তু তৎকালীন সময়ের যে জীবন যন্ত্রণা, যে উচ্চবিত্ত নিম্নবিত্তের মধ্যে যে বিশদ ফারাক, তাদের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বৈষম্য, তাদের যে বর্গা চাষি বা নিম্নবিত্তের যে জীবনযাত্রা বা জীবনচিত্র, এগুলো কিন্তু এখানে স্পষ্ট হয়েছে। আর হাশমাত মোহরি এবং হারুন মৃধায় এরা আসলে মানুষকে মানুষ বলে গণ্য করে না কখনোই। এরা আসলে উচ্চবিত্ত শ্রেণীর মানুষ। তারা নিজেদেরকে আরও উচ্চবিত্ত করার পায়তারা করে এবং তারা কখনো মানুষকে মানুষ বলে গণ্যই করে না। তো এরকম হাশমত মোহরি ছিল, হারুন মৃধা হচ্ছে তার বোনের জামাই ছিল, এবং হাশমত মোহরি আরও একজন ছেলে ছিল ঠ্যাঙা আশরাফ, তার ছেলে পুলের সন্তান ছিল। এরা মূলতই হচ্ছে যোদ্ধা শ্রেণীর প্রতিনিধি। তো এই জন্যই কিন্তু আমি মূল ভাব হিসেবে লিখে রেখেছি এখানে উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে যে একটা সমীকরণ, সেটি কিন্তু এই গল্পের মধ্যে এঁকেছেন। আসলে হাশমত মোহরির যে ছেলে নাতিপুতি এসেছিল, যখন ওহিদুল্লাহ এসেছিল দুধ ভাত চাইতে, তখন হাশমত মোহরির নাতি নাতনি যদিও ওহিদুল্লাহর এই করুণ মিনতি দেখে তারা ছড়ার মতো ছন্দে বলে উঠেছিল যে দুধে ভাতে নেই কোনো উৎপাত, কিন্তু এটা হচ্ছে উচ্চবিত্তের জন্য, কিন্তু নিম্নবিত্তের জন্য আসলেই দুধে ভাতে উৎপাত ছিল। তারা দুধ ভাত বলতে কোনো কিছুই পেত না। শুধু বুঝি দুধ ভাত বিষয়টি এরকমই নয়, তারা হচ্ছে বর্গাচাষী নিম্নবিত্ত মানুষ। তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল দিক থেকেই তারা হচ্ছে বৈষম্যে বা উৎপাতে ছিল। তো এই দিক থেকে কিন্তু হচ্ছে উচ্চবিত্তের কাছে আসলে দুধ ভাতে উৎপাত না থাকলেও নিম্নবিত্তের কাছে সদা সর্বদাই সকল বিষয়ে উৎপাত ছিল। এই জন্যই উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের মধ্যে সুন্দর একটি সমীকরণ তিনি এঁকেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এই গল্পে জয়নাবের মৃত্যুপথের যাত্রাকালে সন্তানদের দুধ ভাত খাওয়ার শেষ ইচ্ছার মধ্য দিয়ে বাংলার মানুষের জীবনের যে নির্মম বা নির্দয় নিষ্ঠুর মর্মান্তিক কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আসছি পায়ের নিচে জল। আসলে পায়ের নিচে নর্মালি জল থাকে না, পায়ের নিচে নর্মালি মাটি থাকে, কিন্তু এখানে যে চিত্রগুলো বা চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলোর পায়ের নিচে মাটি ছিল না, পায়ের নিচে জল ছিল। তো সেটাকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে পায়ের নিচে জল। মানুষের জীবনে আর কিছু নাই থাক, বাসস্থানটুকু যদি না থাকে, তার দুঃখ দুর্দশার আর শেষ থাকে না। তো পায়ের নিচে যাদের জল, তাদের আসলে দুঃখ দুর্দশা কোনো শেষ নেই। তো তাদেরকে কেন্দ্র করেই কিন্তু নামকরণ করা হয়েছে পায়ের নিচে জল। তো এই ছোট গল্পটি দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের অন্তর্গত। এখানে যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো আমরা দেখি। এখানে কখনো কখনো দরগাপাড়া, ফকিরপাড়া, যমুনা নদী, সোনাতলা, মথুরাপাড়া, ধানমন্ডি, গুলশান, এখানে কিছু প্রধান প্রধান চরিত্র দিয়ে রেখেছি। প্রথমেই আমরা দেখি আলতাপ চরিত্রকে। আলতাপ মৌলভী মূলতই জোতদার বা মহাজন শ্রেণীর অন্যতম একজন প্রতিনিধি, কালোবাজারি, মুনাফাখর এবং স্বার্থপরা। আমরা কিন্তু এর আগেও দুধে ভাতে উৎপাত পড়লাম। আসলে জোতদার মহাজন শ্রেণীর যে চালচিত্র বা তাদের যে কালোবাজারি বা মুনাফাখরি যে জীবনযাত্রা, এই দুধে ভাতে উৎপাতে দেখলাম। সেই সাথে আমরা কিন্তু পায়ের নিচে জল, এখানেও কিন্তু আমরা জমিদার যোদ্ধা শ্রেণীর যে স্বার্থপরতা, এই বিষয়গুলো এখানে দেখব। তো এই আলতাপ মৌলভী সোনাতলার হচ্ছে জমিদার বা যোদ্ধা শ্রেণীর একজন। আলতাপ মৌলভীদের মতো জমিদার যোদ্ধা শ্রেণীর একমাত্র বৈশিষ্ট্য হচ্ছে তারা যে কোনো কিছুর বিনিময়ে হোক, তারা হচ্ছে তাদের সকল সয় সম্পত্তি তারা কিনে নিয়ে বা জোর করে হোক, বিভিন্ন কায়দায় ফেলে হোক, সকল কিছু নিয়ে তারা আরও উচ্চবিত্তে অবস্থান করবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠকানো। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কালো বাজারি করে হলেও জীবনকে আরও চরমে নিয়ে যেতে হবে, এরকম একটি উদ্দেশ্য তাদের থাকে। তো আলতাপ মৌলভীর ভাতিজা হয় হচ্ছে এই আতিক, অর্থাৎ এই আলতাপ মৌলভীর ভাই হচ্ছে করিম শেখ। তো এই করিম শেখের ছেলে হচ্ছে আতিক। তো করিম শেখ আসলে উচ্চবিত্ত হলেও করিম শেখ কিন্তু মূলতই অনেক ভালো মানুষ ছিল। তিনি আসলে মা মাটির সঙ্গে খুব ভালোভাবে মিশে যেত। দরিদ্র কৃষক, হতদরিদ্র, নিম্নবিত্ত বা বর্গা চাষিদের সাথে সে ভালো আচরণ করত। তো করিম শেখের মূলত আরও 3টি ছেলে রয়েছে। তারা হচ্ছে ঢাকায় যে ধানমন্ডি, গুলশানে তাদের অবস্থান বা তারা সেখানেই চাকরি বাকরি করেন। করিম শেখ মূলত এখানে থাকতো, তাদেরও কিছু জমি জায়গা ছিল। তো এই জমি জায়গায় থেকেই তারা আসলে সম্পত্তি বা ধান ফসল কেটে নিয়ে তারা হচ্ছে শহরে অবস্থান করতো এবং শহরে খুব ভালোভাবেই তারা জীবনযাপন করতো। তো এক পর্যায়ে করিম শেখ মারা যাওয়ার পর তার ছেলেরা কিন্তু সেই ঢাকায়ই থাকতো। তো ঢাকায় থাকাকালীন সময় তাদের ধানমন্ডি এবং গুলশানে 2টো বাড়ি রয়েছে বা প্লট রয়েছে। পরবর্তীতে দেখা যায় তাদের যেহেতু 3 ছেলে
তাদের দুটো প্লট রয়েছে বা দুটো ফ্ল্যাট রয়েছে, আরও একটি ফ্ল্যাট করা দরকার আতিকের জন্য। এছাড়াও তাদের বাড়ি কিছু ইনকমপ্লিট রয়েছে, সেগুলো কমপ্লিট করা দরকার। এছাড়াও আতিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমাজ বিজ্ঞানের ছাত্র, তাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যেতে হবে পড়াশোনার জন্য, এই জন্যও টাকা দরকার। অর্থাৎ শহরের যে জীবনযাত্রা, আধুনিক যে জীবনযাত্রা, তাদের জন্য আসলে টাকা দরকার। তো তখন এই করিম শেখের যে জমি জায়গাগুলো ছিল, এই জমি জায়গাগুলো বিক্রি করতেই তারা এই সোনাতলা গ্রামে চলে আসে। আর তখনই আলতাফ মৌলভী এবং আতিক, অর্থাৎ চাচা ভাতিজা, তারা আসলে বুদ্ধি পরামর্শ করে যে আসলে তাদের আতিকের বাবার যে জমিগুলো রয়েছে তারা আসলে বিক্রি করবে। তো এই জমিগুলো কিনবে কে? এই আলতাফ মৌলভী কিনবে। সে অল্প দামে হোক বা যেভাবেই হোক, এই আলতাফ মৌলভী জমিগুলো নিয়ে সে আরও উচ্চবিত্তে পরিণত হবে। তো এতে ক্ষতিগ্রস্ত হবে মূলতই এই যে করিম শেখ, যাদেরকে বর্গা দিয়েছে, যারা একেবারে নিম্নবিত্ত, যাদের জমি জায়গা বলতে কোনো কিছুই নেই, তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তো আতিক চরিত্রকে আমরা একটু দেখি। তিনি হচ্ছে অন্তর্দ্বন্দ্বী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র, তাকে বিবেকবানও বলা চলে। আসলে আতিক যদিও তার ভাইদের কথা শুনে গ্রামে এসেছিল, তার ভাইরা বলেছিল যে যা মাটির শেকড়কে একটু জানতে হয়, তার মাটির শেকড় জানার প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে গিয়ে তুই জমি জায়গাগুলো একটু খোঁজখবর নিয়ে এবং জমি জায়গা বিক্রি করে কিছু টাকা পয়সা নিয়ে এসে এই যে ইনকমপ্লিট বাড়ি কমপ্লিট কর, বা পড়াশোনার জন্য তাদের জন্য কিছু টাকার দরকার। তো ভাইরা আতিককে, ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিল। তো এই যে আতিকের বাবার কথা বললাম, করিম শেখ, তা করিম শেখ মূলত এই কিসমত আলী বা কিসমত সাকিদারকে অনেক বেশি স্নেহ করতো, ভালোবাসতো। তো কিসমত সাকিদার হচ্ছে এখানকার বর্গা চাষি বা দারিদ্র্যের অন্যতম প্রতিনিধি। যুগ যুগ থেকে এই করিম শেখের জমি বর্গা নিয়ে সে হচ্ছে কিসমত আলী তার জীবনযাত্রা পরিচালনা করে। এই কিসমত আলীর 4 জন ছেলে ছিল, একজন মুক্তিযুদ্ধে হারিয়ে গিয়েছে, আর আরেকজন হচ্ছে সে জীবনযাত্রার জন্য পশ্চিমবঙ্গে চলে গিয়েছে, এবং আরও 2টো ছেলে রয়েছে, এই আকালু এবং আসমত। তো আকালুর চরিত্র আমরা দেখি সেবাপরায়ণ এবং প্রতিবাদী, আসমত হচ্ছে মূলত একজন প্রতিবন্ধী। তো যাই হোক, যেহেতু আতিক তার জমি জায়গা, তার বাবার জমি জায়গা বিক্রি করতে এসেছে, তো আলতাফ মৌলভী এবং আতিক তারা সেই কিসমত আলী বা কিসমত সাকিদারের বাসায় তারা রওনা দিয়েছে। প্রতিমধ্যে সেখানে একটা বিরাট একটা বটগাছ ছিল, সেই বটগাছে কিছু মানুষজনও ছিল, আবার সেখানে একটা ওয়াবদা নামে একটা বাঁধ রয়েছে। তো সেই বাঁধের মধ্যেও দেখা যায় যে অসংখ্য মানুষ সেই বাঁধের মধ্যে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে আলতাফ মৌলভীর মতো মানুষের পাল্লায় পড়ে অনেকেই কিছুমাত্র টাকা ধার নিয়ে হোক বা ধান চাল ধার নিয়ে হোক, কিছুমাত্র ধার নিয়ে যখন তারা পরিশোধ করতে পারেনি, তখন এই আলতাফ মৌলভীর মতো মানুষ তাদেরকে ঠকিয়ে তাদের জমি জায়গাটুকু, ভিটে মাটিটুকু একেবারে কিনে নিয়ে তাদেরকে সর্বশান্ত করে ফেলেছে। আর তখন তারা আশ্রয় নিয়েছে এই ওয়াবদা বাঁধের ওপরও। এরকম আলতাফ মৌলভী কিন্তু এই কিসমত আলীরও 6 আনা জমি ছিল, সেই 6 আনা জমি সে আত্মসাৎ করে নিয়ে কিসমত আলীকেও সে বর্গা চাষি বা নিম্নবিত্তে পরিণত করেছে। তো যাই হোক, এই যমুনা নদী ভাঙনের ফলেই কিন্তু এই অনেক চরের মানুষ এই ওয়াবদা বাঁধে অবস্থান নিয়েছে। এই ওয়াবদা বাঁধের উপর অনেকের অস্থায়ী বাড়ি করতে বাধ্য করেছে। মাঝে মাঝে কলা গাছ, ভেরেন্ডা গাছ, এগুলোকে আশ্রয় করে জনগণের ছোট ছোট বাড়ি তৈরি হয়েছে এই বাঁধের উপরে। এই বাঁধের উপরেই মূলত গরু বাছুরের সঙ্গে সঙ্গে মানুষরাও গাদাগাদি করে অবস্থান করে। মেয়ে মানুষ, শিশু, হাড়ি, মাদুর, ন্যাকড়া, মাটির সানকি, কলসি, সকল কিছু মিলিয়ে আসলে একাকার অবস্থা। তো যদিও আলতাফ মৌলভী দুর্ভিক্ষের সময় বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে চাল, টাকা, কর্জ দিয়ে তাদের জমি জায়গা সম্পত্তি নিজের নামে করেছিল, এবং পরবর্তীতে তারা বাঁধের উপরে অবস্থান নিয়েছিল। কিন্তু বাঁধের এরকম অবস্থা দেখে সে ভয়ে কাতর হয়ে উঠেছে, কারণ সে জানে বাঁধ ভেঙে গেলে স্কুল, হাসপাতাল, থানা সব কিছুই একেবারে ভেসে যাবে। থানা কাছে থাকলে আলতাফ মৌলভী নিরাপদে থাকবে, হাসপাতাল যদি থাকে সেখান থেকে তারা সুন্দরভাবে চিকিৎসা পাবে, স্কুল থাকলে তাদেরই ছেলেমেয়েরা সেখান থেকে লেখাপড়া শিখে পরবর্তী ভালো চাকরি করার সুযোগ পাবে। অর্থাৎ আলতাফ মৌলভী মূলত একজন সুযোগ সন্ধানী। আর এজন্যই কিন্তু যাওয়ার পথেই তারা হচ্ছে এই যে বাঁধের ওপরে যে মানুষজন ছিল বা বটগাছের নিচে যে মানুষগুলো ছিল, তাদেরকে অনেক গালমন্দ করে সে সেখান থেকে বেরিয়ে পড়ে, এবং যেতে যেতে সে কিসমত আলী বা সাকিদারকে সে প্রতিমধ্যে দেখতে পায়। তখন সাকিদার তাকে খুব আদর যত্ন আপ্যায়ন করে সাকিদার বাসায় নিয়ে যায়। তো তাদেরকে নিয়ে গিয়ে আতিক এবং আলতাফ মৌলভীকে সুন্দরভাবে একটা টুল দিল, এবং কিসমত আলী মাটিতে বসে পড়ল। মাটিতে বসে তার পূর্ব স্মৃতিগুলো সে স্মরণ করতে থাকলো। কিসমত আলী বলল, এই যে এখানেই পাশে বসে তোমার আব্বা এখানে হচ্ছে মাছ ধরতো, আমার সাথে তার খুবই সখ্যতা ছিল, সে খুবই ভালো মনের মানুষ, মাটির মানুষ, সে তার মনটা অনেক ভালো ছিল, তার জমি জায়গা নিয়েই তো আমরা এতটুকু জীবনযাপন করছি বা এখনও মরিনি। এভাবেই কিন্তু অনেক অনুনয় বিনয় করে আলতাফ মৌলভী এবং আতিককে সে করিম শেখের প্রসঙ্গগুলো টেনে এনে সে স্মৃতিকাতর
কাতর হয়ে পড়ে। পরবর্তীতে আতিক যদিও সে অন্তর্দ্বন্দ্বে ভুগছিল যে আসলে এই জমি বিক্রি করার কথা কিসমত আলীকে সে কিভাবে বলবে, তার করিম শেখের তার বাবার খুব কাছের মানুষ ছিল এই কিসমত আলী, কিভাবে সে এই প্রসঙ্গগুলো নিয়ে আসবে। তো যাই হোক, এক পর্যায়ে কিসমত আলী বলল যে গরিবের বাসায় এসেছেন, না খেয়ে যাবেন না, ডাল ভাত যতটুকুই হোক খাবেন। তো যাই হোক, তারা খেতে বসলো। খেতে বসতে বসতেই আলতাফ মৌলভী আসলে আতিককে যদিও নিয়ে এসেছে, কিন্তু আতিককে কোনো কথা বলতে দিল না, আলতাফ মৌলভী কথা বলল। তখন আলতাফ মৌলভী বলে উঠলো যে কিসমত আলী, আসলে তাদের টাকা পয়সার দরকার, তারা জমিগুলো বিক্রি করতে চায়। তো এই যে কিসমত আলীর ছেলে সেবাপরায়ণ বললাম, তারা আসার সাথে সাথে তাদেরকে গামছা দেওয়া, পান দেওয়া, খাবার দেওয়া, সকল কিছুতে আসলে এই আকালুর কোনো কমতি ছিল না। সকল কিছুতেই সে অত্যন্ত ভালোভাবে আপ্যায়ন করেছে, এই জন্যই কিন্তু তাকে সেবা পরায়ণ বলা হয়ে থাকে। কিন্তু খেতে খেতেই যখন আলতাফ মৌলভী বলে উঠলো যে এই জমিগুলো আসলে তারা বিক্রি করবে, তখন কিন্তু আকালু প্রতিবাদী হয়ে ওঠে। কেন বিক্রি করবে? কে নেবে এই জমি? আমাদেরও তো জমি রয়েছে, সেই জমি হচ্ছে বাঁধের ওপরে, অর্থাৎ বাঁধের মধ্যে তাদের জমি রয়েছে, এরকম একটি প্রসঙ্গ সে টেনে নিয়ে এসেছে। আসলে তারাও যে জমিদার, বাঁধের জমিদার, বিষয়টি এখানে স্পষ্ট করেছে। আকালু এক পর্যায়ে বলেই ফেললো যে এই জমি কে নেবে? আপনি নেবেন? আলতাফ মৌলভী নেবে? এর গ্রাহক কি? তো এইভাবেই আসলে আকালুকে আমরা শেষ পর্যায়ে প্রতিবাদী হতে দেখি। কিন্তু তারপরে কিসমত আলী একেবারেই হয়ে গিয়েছিল আসলে সে কি করবে না করবে। তো যাই হোক, শেষ পর্যায়ে তাদেরকে আদর আপ্যায়ন করে বলল যে আসলে কিরকম না কিরকম আপনাদের আপ্যায়ন করলাম, গরিবের বাসায় আসলেন। এভাবেই কিন্তু আসলে কিসমত আলী বলছিল। তখন কিসমত আলী আরও একজন ছিলেন প্রতিবন্ধী, আসমত। এই প্রতিবন্ধীও কিন্তু এক পর্যায়ে বলে উঠলো যে, মানে তোতলা হয়েই সে বলছিল যে এই জমি আপনারা নিয়ে নেবেন, জমি বিক্রি করবেন, এভাবে কিন্তু তোতলাভাবে সে কথা বলছিল। তো যাই হোক, সেখানে কিন্তু যখন এই জমি বিক্রির কথা বলছিল, তখন কিসমত আলী, আকালু, আসমত, তারপর হচ্ছে কিসমত আলীর বড় ছেলের বউ, কিসমত আলীর স্ত্রী, সকলেই দেখা গেল যে তারা সেখানেই অবস্থান করছে। মনে হচ্ছে যে তারাও কিছু প্রতিবাদ করবে বা তারাও হচ্ছে দল গঠন করছে, এরকম একটি প্রসঙ্গ কিন্তু এখানে এসেছে বা ইঙ্গিত প্রদান করা হয়েছে। এই যে বাঁধের বিষয়েও কিন্তু ইঙ্গিত প্রদান করা হয়েছে যে যখন তারা সংঘবদ্ধ হয়ে সেখানে বসবাস করছে, তখন কিন্তু আলতাফ মৌলভীর একটু ভয় বা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আসলে তারাও কিন্তু সংঘবদ্ধ হতে পারে, সংঘবদ্ধ হলে যে আলতাফ মৌলভীর মতো মানুষ সেখানে বিপর্যস্ত হবে, বিষয়টি কিন্তু এখানে ইঙ্গিত প্রদান করেছে। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে দেখি যে আতিক আসলে অন্তর্দ্বন্দ্বী হয়ে সে আসলে মানে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসছিল। আসলে সেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে কিভাবে মানে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসবে, এই জন্যই কিন্তু সে পায়তারা করছিল। তো যাই হোক, পরবর্তীতে খাওয়া দাওয়া শেষে সে খুব দ্রুত বেরিয়ে এসে আলতাফ মৌলভীর সাথে কথাবার্তা বলে একটা সুটকেস নিয়ে সে সেখান থেকে বেরিয়ে আসে। তো এইভাবেই আমরা দেখি যে আলতাফ মৌলভীর মতো যোদ্ধা মহাজন শ্রেণীর প্রতিনিধিদেরকে দেখি, আতিকের মতো অন্তর্দ্বন্দ্বী মানুষকে দেখি, কিন্তু সবশেষে সে আসলে আলতাফ মৌলভীর কাছে জমি জায়গা বিক্রি করে তারাও যে আসলে স্বার্থপরতার পরিচয় দিয়েছে, এই বিষয়টি এখানে স্পষ্ট করেছে। এছাড়াও কিসমত আলী, আকালু, আসমতের মতো বর্গা চাষি বা নিম্নবিত্ত মানুষের যে করুণ জীবনযাত্রা, এগুলো স্পষ্ট করেছে। এবং নদী ভাঙনে মানুষের যে দুর্বিষহ জীবনযাত্রা, সেগুলো স্পষ্ট করেছে। তো আসলে এর মধ্যে দিয়ে কিন্তু আসলে দেখিয়েছে যে যমুনা নদী ভাঙনে নিম্নবিত্ত বা ভূমিহীন মানুষের যে করুণ জীবন কাহিনী এখানে স্পষ্ট হয়েছে। এই যে যমুনা নদীর এখানে যে ওয়াবদা বাঁধ রয়েছে, এই বাঁধটাকে কেন্দ্র করে, এই বাঁধের মানুষকে কেন্দ্র করে, তাদের জীবনযাপনকে কেন্দ্র করে বা দুর্ভিক্ষের সময় আলতাফ মৌলভী তাদেরকে সহযোগিতা করে যে জমি জায়গাগুলো নিজের নামে লিখে নিয়েছে, তাদেরকে সর্বশান্ত করেছে, এই মানুষগুলোকে কেন্দ্র করে মূলত এই গল্পটি রচনা করেছে। তাদের যে করুণ বা নিদারুণ যে নির্মম কষ্ট বা নির্মম কাহিনী, নির্মম জীবনযাত্রা, এগুলো কিন্তু এখানে স্পষ্ট করেছে। এরপরেই আসি হচ্ছে কীটনাশকের কীর্তি। কীটনাশক আমরা কোথায় ব্যবহার করি? কীটনাশক হচ্ছে, আমরা জানি যে আসলে পোকামাকড় বা তেলাপোকা বা আরশোলা মারার ক্ষেত্রে আমরা কীটনাশক ব্যবহার করি। তো এই কীটনাশককে উপলক্ষ করেই হচ্ছে এখানকার মূল ঘটনা বা ক্রিয়াকলাপ, এজন্যই নামকরণ করা হয়েছে কীটনাশকের কীর্তি। এই গল্পটি মূলত দোজখের ওম এই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে মূলত স্থানসমূহ আমরা দেখি ধলেশ্বরী নদীকে কেন্দ্র করে হচ্ছে এই গল্পটির জীবনযাত্রা বা গল্পটির চরিত্রসমূহগুলো। তো প্রধান চরিত্র আমরা দেখি আসমত আলী। আসমত আলী মূলতই মেরদা বা মৃধা বাড়ির কর্তা। তিনি হচ্ছে জোতদার শ্রেণী বা কালোবাজারি শ্রেণীর একজন ব্যক্তি বা মহাজন শ্রেণীর একজন ব্যক্তি। তো তার একটা ছেলে ছিল ম্যাট্রিক পাস, তার নাম এখানে দেওয়া নেই, নামহীন ছেলে। ম্যাট্রিক পাস হচ্ছে মেরদা বা মৃধা বাড়ির ছেলে। তিনি হচ্ছে অত্যন্ত দুশ্চরিত্র, প্রতারক বা জোতদার শ্রেণীর প্রতীক বা প্রতিনিধি। আসলে তৎকালীন সময়ে জোতদার শ্রেণীর মুনাফাখোর বা দুশ্চরিত্র হয়ে থাকে, তার ছেলেপেলেরাও যে খুব একটা ভালো হবে বিষয়টি এরকম না, তা সেই বিষয়টি এখানে স্পষ্ট করেছে। তো এরা হচ্ছে মূলতই
জমিদার বা জমিদার শ্রেণীর প্রতীক। তো এখানে আমরা দেখি রমিজ আলীর বাবা, তিনি হচ্ছে অসহায় দরিদ্র পিতা। রমিজ আলীর যে স্ত্রী ছিল এবং কন্যা ছিল, তারা মূলতই এই স্ত্রী কন্যা এই আসমত আলীর বাড়িতেই কাজকর্ম করে তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করে থাকে। তো রমিজ আলী ছিল হচ্ছে এই যে রমিজ আলীর বাবা যেহেতু আছে রমিজ আলী, তো রমিজ আলীও মূলত দরিদ্রের প্রতিনিধি, কিন্তু তাকে আমরা প্রতিশোধ পরায়ণ দেখি, প্রতিহিংসা পরায়ণ দেখি, অন্তর্দ্বন্দ্বীও দেখি, অসহায়ত্বের একজন অন্যতম প্রতীক হিসেবে দেখি। এই বাবার ছেলে হচ্ছে রমিজ আলী, এবং এই রমিজ আলী আবার বোন রয়েছে অসীমুন্নেসা, অর্থাৎ বাবার হচ্ছে এক ছেলে এক মেয়ে এই রমিজ আলী এবং অসীমুন্নেসা। তো অসীমুন্নেসা হচ্ছে জোতদার শ্রেণীর চরম শিকার, রাউমের গুড়া খেয়ে আত্মহত্যা করে, এই কীটনাশক খেয়ে সে হচ্ছে আত্মহত্যা করে। তাদের গল্পটা একটু পড়ি। এই যে বললাম যে স্ত্রী এবং কন্যা আসমত আলী এবং মেট্রিক পাসদের বাসায় তারা হচ্ছে কাজকর্ম করে জীবনযাত্রা পরিচালনা করত। তো এই মেট্রিক পাসের চরম শিকার হয় এই অসীমুন্নেসা। অসীমুন্নেসার দিকে এই মেট্রিক পাস দুশ্চরিত্রের মতো তাকায় এবং তাকে ভোগ করে। এক পর্যায়ে অসীমুন্নেসা যখন অন্তঃসত্ত্বা হয়ে ওঠে, তখন আর মেট্রিক পাস তাকে ঘরে তুলতে চায় না। আসলে এই মেট্রিক পাস বা জোতদার শ্রেণীর কাছে এই অসীমুন্নেসার মানুষগুলো আসলে তারা অবজ্ঞা, অবহেলিত, তারা তাদের ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না, এরকমই হচ্ছে বিষয় এখানে স্পষ্ট করেছে। তো যাই হোক, এই মেট্রিক পাসের বাসায় আরো একজন মানে গৃহচারী ছিল, সে হচ্ছে হাফিজউদ্দিন। হাফিজউদ্দিন হচ্ছে সেই বাসায় কাজ করতো অসীমুন্নেসার স্বামী। তার সঙ্গে যখন সে অন্তঃসত্ত্বা হয়ে ওঠে, তখন হাফিজউদ্দিনকে কিছু টাকা পয়সা, কিছু প্রলোভন দেখিয়ে এই আসমত আলী এবং মেট্রিক পাস অসীমুন্নেসার সাথে বিয়ে দেয়। এই হাফিজউদ্দিন হচ্ছে অসীমুন্নেসার স্বামী, হতদরিদ্র, সন্দেহপ্রবণ। বিয়ে দেওয়ার পরেও এই মেট্রিক পাস অসীমুন্নেসার উপর তার তীক্ষ্ণ দৃষ্টি থাকে এবং তাকে ভোগ করতে চায়। তো অসীমুন্নেসা যখন হাফিজার সাথে বিয়েই হয়ে গিয়েছে, তখন কেন সে মেট্রিক পাসকে ধরা দেবে বা কেন সে মেট্রিক পাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে? তখন যখন অসীমুন্নেসা এটাকে অস্বীকৃতি জানায় অবৈধ সম্পর্ক স্থাপন করাতে, তখন এই মেট্রিক পাস হাফিজউদ্দিনকে শহরে পাঠিয়ে দেয় কিছু কাজকর্মের জন্য। পরবর্তীতে মেট্রিক পাস হাফিজউদ্দিনকে চিঠিতে বলে যে তার স্ত্রী হচ্ছে অবৈধ সম্পর্কে আবার লিপ্ত হয়েছে, তার স্ত্রী এটা সেটা বলে হাফিজউদ্দিনকে সে সন্দেহ প্রবণ করে তোলে। তখন হাফিজউদ্দিন তখন অসীমুন্নেসাকে আর গ্রহণ করতে চায় না। তখন কিন্তু অসীমুন্নেসা বাধ্য হয়ে এই কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। তো এই হচ্ছে মূলত গল্পের কাহিনী। এটা যদিও গল্পের কাহিনী, কিন্তু গল্পের কাহিনীটি শুরু হয়েছিল এই সারোয়ার কবিরের বাসায়। এই যে রমিজ আলী, সে হচ্ছে তার দারিদ্রতা ঘোচাতে সে আসলে শহরে গিয়েছিল। শহরে যাওয়াতে 1-1.5 মাস আসলে তাদের কোনো চিঠি আদান প্রদান হয়নি গ্রামের থেকে। তখন একটি চিঠি আসলো, রমিজ আলীর বাবার চিঠি। সেখানে লেখা অসীমুন্নেসা আত্মহত্যা করেছে কীটনাশকের ঔষধ খেয়ে। সেখানে থানা পুলিশ করতে 247 টাকা খরচ হয়েছে, অর্থাৎ 3 টাকা কম 250 টাকা খরচ হয়েছে। এছাড়াও আসমত আলী নাকি 245 টাকা পাবে। এই টাকার জন্য রমিজ আলীর বাবাকে সে বারবার চাপ ক্রিয়েট করছে যে এই টাকা না দিলে পুলিশ দিয়ে তাকে হেনস্থা করা হবে। তো এই যে অসীমুন্নেসার মৃত্যু, আসমত আলী হেনস্থ করার বিষয় এবং অসীমুন্নেসাকে কেন্দ্র করে পুলিশদের যে 247 টাকা খরচ, এই সকল কিছু অর্থাৎ অর্থনৈতিক চাপ এবং বোনের যে মৃত্যু, এই সকল কিছু কিন্তু এই চিঠির মধ্যে লেখা ছিল। এবং এই চিঠি পড়েছিল হচ্ছে এই যে সারোয়ার কবিরের বাসায় মতিন এবং সোনামিয়া ড্রাইভার ছিল। এই সোনামিয়া সে পড়ছিল, তখন এই রমিজ আলী সেই চিঠিটি শুনছিল। তো রমিজ আলী যেই বাসায় কাজ করতো, সে হচ্ছে সারোয়ার কবিরের বাসায় কাজ করতো। তার একটি মেয়ে ছিল শাম্মী, এবং সারোয়ার কবিরের মেয়ে বিবি ছিল। এই বিবি সাহেব মূলতই নারী অধিকার সচেতনতা প্রসঙ্গে সে কাজ করতো এবং দেশ বিদেশে ঘুরে বেড়াতো। তো এই হচ্ছে গল্প। তো যাই হোক, তার বোনের মৃত্যু শোক এবং সকল অর্থনৈতিক চাপে সে আসলে দিশেহারা হয়ে যায়। কিন্তু সারোয়ার কবিরকে বারবার বলতে গিয়েও আসলে সে নানান প্রতিকূল অবস্থাতে বলতে পারে না। সারোয়ার কবিরদের আসলে জৌলুসময় জীবনযাত্রা। তার মেয়ে স্বামী বারবারই তাকে বাবা বাবা বলে ডাকে। তারপর হচ্ছে কখনো কোকাকোলা খায়, কখনো লিচু খায়, চটকে চটকে খায়। এই লিচু খাওয়ার মধ্যে কিন্তু রমিজ আলী তার বোনের তেঁতুল খাওয়ার চিত্রটি স্পষ্টভাবে দেখতে পারে। সকল কিছু মিলে তাদের কিন্তু একটা জৌলসময় জীবন সে দেখতে পারে। তো জৌলসময় জীবনে আসলে তার এই অর্থনৈতিক কথায় এবং তার বোনের যে মৃত্যু শোক, এটা আসলে বলে ওঠার বা বলার সুযোগটা পর্যন্ত হয়ে ওঠে না তাদের এই জৌলসময় জীবনের জন্য। তারা আসলে তাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত। তবুও রমিজ আলী অনেক সময় ভেবেছিল যে বিবি সাহেবকে বললে একটা ফায়দা হতে পারে, বা মেট্রিক পাস বা আসমত আলীর মতো মানুষের শাস্তিও হতে পারে। কেননা বিবি সাহেব তো নারী অধিকার সচেতনতা নিয়েই কাজ করে। সে আসলে বিভিন্ন বস্তিতে যায়, বস্তিতে নারীদের অধিকার সচেতন করে, বা রিক্সাওয়ালাদের সে কঠোর শাস্তি প্রদান করে। তো আসলে বিবি সাহেবকে বললে হয়তো কোনো কাজ হতে পারে, এবং সারোয়ার কবিরকে বললেও কোনো কাজ হতে পারে। এই ভেবে সে আসলে বারবার বলতে যায় কি সারোয়ার কবিরকে টাকার কথা এবং
তার বোনের কথা, কিন্তু নানান প্রতিকূল অবস্থায় সে বলতে পারে না। বারবার তার মেয়ে স্বামী চলে আসে অথবা জিপসি চলে আসে। এই সারোয়ার কবিরের বাসায় জিপসি নামে একটা কুকুর ছিল, সেই জিপসি কখনো চলে আসে, মানে নানান প্রসঙ্গ চলে আসে। তখন আর এই রমিজ আলী তার এই সমস্যার কথাটুকু বলতেও পারে না, সে যেতেও পারে না, বা তার সময়ও ঘনিয়ে আসে। তখন রমিজ আলীর মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ একটা ভাব চলে আসে, যে এই স্বামী মেয়ে বারবার ডিস্টার্ব করছে, তাকে বলতেই দিচ্ছে না। এই স্বামী মেয়েকেই মধ্যে এই রাউমের গুঁড়া খাইয়ে মেরে ফেলবে, তার মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হলো। এই জন্যই কিন্তু তাকে প্রতিশোধ পরায়ণ বা প্রতিহিংসা পরায়ণ বলা যেতে পারে। যদিও স্বামীর এখানে কোনো দোষ নেই, কিন্তু তারপরও সে আসলে স্বামীর মধ্যে যে এত সুখ, এত জৌলুসময় জীবন, এটা দেখে আসলে সে প্রতিহিংসা হয়ে যে তার বোনের জীবনটাও তো এরকম হতে পারতো, বা তার বোনকে সে মিলাতে চায়। যখন সে কোনোভাবে মেলাতে পারে না, তখন স্বামীকে সে এই রাউমের গুঁড়া খাইয়ে মেরে ফেলতে চায়। তো যাই হোক, রাতে সে এই রাউমের গুঁড়া নিয়ে সে স্বামীর রুমে চলে যায়। দেখে স্বামী নেই, তার ঘরটা একেবারে জৌলুসপূর্ণ। স্বামী হচ্ছে গোসল করতে গিয়েছে। রমিজ আলী কিন্তু বারবার এই স্বামীকে একটা কুৎসিত ভাষায় অর্থাৎ মাগি বলে সম্বোধন করেছিল, যে এই মাগিকে যদি 2 ঠোঁটের ফাঁকে এই রাউমের গুঁড়া দিতে পারলে সে মারা যাবে, সেখান দিয়ে হচ্ছে কিছুটা হলেও তার অন্তর জ্বালা কমবে। তো যাই হোক, স্বামীকে সে প্রচেষ্টা চালাচ্ছিল যে সে কোনোভাবে সে স্বামীর মুখের মধ্যে এই রাউমের গুঁড়া দিয়ে দেবে। তো একবার ওয়ার্ড্রোবের এখান থেকে ড্রেসিংয়ে যায়, ড্রেসিং থেকে খাটের এখান থেকে বারান্দায়, এভাবে ছোটাছুটি করতে করতেই স্বামী রুম থেকে বেরিয়ে পড়ে। বেরিয়ে সে চিৎকার করে তার বাবা মায়ের রুমে চলে যায়। তো আসলে তখন সারোয়ার কবির এই রমিজ আলীকে বেধর পিটানি দিয়ে এবং বাসার যে আরো চাকর বাকর ছিল সেই কর্মচারী দিয়ে এই রমিজ আলীকে প্রচন্ড মার মারে এবং মেরে সেই গ্যারেজে বন্দি রাখে। তো গ্যারেজে বন্দি হওয়ার পর তার নানান স্বপ্ন সে আসলে কল্পনা করতে থাকে। তার বোন, তার বাবা মা, তার বোন মাঝে মাঝেই বলতো যে ভাইয়া তুমি আমাকে শ্যাম্পু এনে দিও। হয়তো বা এই ম্যাট্রিক পাশের কাছেই শুনেছিল গুলশানে সিনেমা হল রয়েছে, শাবানা ববিতা রাজ্জাকের সিনেমা দেখা হয়, আমাকে একবার সিনেমা দেখাতে নিয়ে যায়। তো এভাবেই কিন্তু আসলে রমিজ আলী সেই বেধর পিটানি খেয়ে সে এই সবগুলো কল্পনা করছিল। তার ছোট বোনের তেঁতুল খাওয়া, তার ছোট বোনের বিভিন্ন আবদার, সকল কিছু, তার বাবা মা, সকল কিছু সে আসলে কল্পনা করছিল। মতিন এবং সোনা মিয়া যদিও রমিজ আলীকে মানে কোনো কিছু না ভেবেই অনেক পিটানি দিয়েছিল, কিন্তু সোনা মিয়া রমিজ আলীর সেই গ্যারেজে গিয়ে তাকে বলছিল কেন সে এরকম একটা কাজ করতে গিয়েছিল, কেন সে এই নির্বোধের মতো কাজ করেছে। তো যাই হোক, এগুলো বলতে বলতেই আসলে সোনা মিয়াকেও রমিজ আলী থুথু দিয়েছিল। তা আসলে রমিজ আলীর মধ্যে আমরা দেখি যে সে আসলে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল বা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। সে আসলে দিক বিদিক কোনো কিছু চিন্তা না করেই সে আসলে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে এরকম একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল, যার দরুন কিন্তু সে এরকম কাজ করেছে, যেখানে সারোয়ার কবির বা স্বামীর মতো মানুষের দোষ ছিল না। কিন্তু এখানেও কিন্তু মোটামুটি একটা সমাজ বাস্তবতা তুলে ধরেছে। তো যাই হোক, এভাবেই কিন্তু রমিজ আলী এই সারা রাত এগুলো কল্পনা করতে করতেই ভোরের দিকে রমিজ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এভাবেই কিন্তু রমিজ আলীর যে জীবনযাত্রা এখানে স্পষ্ট করা হয়েছে। এই জন্য কিন্তু আমি মূলভাবে লিখে রেখেছি যে নিম্নবিত্ত ভূমিহীন মানুষের জীবন যন্ত্রণা এখানে স্পষ্ট করেছে, নারী নির্যাতনকে স্পষ্ট করেছে। এই অসীমন্যসের মতো মেয়েরা সব জায়গায় হচ্ছে ভোগান্তির শিকার। যতদার শ্রেণী বা শাসক শোষক শ্রেণীদের চিত্র এখানে স্পষ্ট হয়েছে। এই আসমত আলী বা ম্যাট্রিক পাশের সাহেবদের বিলাসবহুল জীবনযাত্রায় এই সারোয়ার কবিরের যে বিলাসবহুল জীবনযাত্রা তাদেরকে স্পষ্ট করেছে। বিবিদের নারী অধিকার প্রতিরোধের নামে তারা দেশ বিদেশ ঘুরে বেড়ানো। এই যে বিবি সাহেব যদিও নারী অধিকার সচেতনতায় সে কাজ করে বা দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কিন্তু আসলে তারা এগুলোর নামে আসলে দেশ বিদেশেই বেশি ঘুরে বেড়ায় বা দেশ বিদেশেই তারা বেশি চলাচল করে। তারা তাদের জীবনযাত্রা অনেক জৌলসময় করে তোলে বা বিলাসবহুল করে তোলে। এগুলি হচ্ছে তাদের প্রধান উদ্যোগ, কিন্তু তাদের কাজ অনেক কম, কিন্তু তাদের জৌলসময় বা বিলাসবহুল জীবনই তাদের কাছে মুখ্য। তো এরকম নানান সমাজ বাস্তবতার নিরিখেই এই ছোট গল্পটি রয়েছে। আসলে একটিকে কেন্দ্র করে এই ছোট গল্পটি রচিত নয়, এরকম নানান বিষয়কে কেন্দ্র করে এই ছোট গল্পটি রচিত রয়েছে। তো এই একটিমাত্র কীটনাশককে কেন্দ্র করে বা একটিমাত্র মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আমরা নিম্নবিত্ত ভূমিহীন মানুষের জীবন যন্ত্রণাকে দেখতে পারি, নারী নির্যাতন দেখতে পারি, যতদার শ্রেণীকে দেখতে পারি, সাহেবদের বিলাসবহুল জীবনযাত্রা দেখতে পারি, বিবিদের যে অধিকার প্রতিরোধের নামে দেশ বিদেশে বিলাসবহুল জীবনযাত্রা এগুলো দেখতে পারি। অর্থাৎ সমাজের নানান প্রসঙ্গ বা সমাজ বাস্তবতা এখানে দেখতে পারি। ওসিমুন্নেসার কীটনাশক খেয়ে আত্মহত্যার মধ্য দিয়ে এই বিষয়গুলোকে স্পষ্ট হয়, এই জন্য এটির নামকরণ করা হয়েছে কীটনাশক। তো আমরা এখানে দেখলাম হচ্ছে 4টি ছোট গল্প, অন্য ঘরে অন্য স্বর, দুধে ভাতে উৎপাত, পায়ের নিচে জল, কীটনাশকের কীর্তন। তো আমি দ্বিতীয় পার্টেই সাজেশন বা ছোট প্রশ্ন বড় প্রশ্ন কী ধরনের হয়ে থাকে
এই বিষয়গুলো জানিয়ে দেবো। আপনারা অনেকেই রয়েছেন যারা সাজেশন নিয়ে একেবারে চিৎকার চেঁচামেচি করেন। এই যে অন্য ঘরে অন্য সর্বাদ উদবাদে উৎপাদ, এই যে গল্পগুলো আমি পড়াচ্ছি, এই গল্পগুলোর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটি অ্যান্সার আমি দিয়ে রেখেছি, বা এখানে প্রধান চরিত্র, মূল ভাব, বা এটা কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের কয়ের যে প্রশ্ন একেবারে সংক্ষিপ্ত বা ব্রিফ যেটাকে বলে, ব্রিফ যে প্রশ্নগুলো সেগুলোও হয়ে যায়। সেই সাথে আপনারা যদি এই মূল ভাব এবং বিশেষ চরিত্রগুলো যদি আপনারা পড়ে যান, আমার মনে হয় না সাজেশনের দরকার রয়েছে। কারণ আপনারা পুরো বিষয়টি তো আপনারা মাথায় নিয়ে রেখেছেন, সেখানে সাজেশন দিয়ে আপনারা কী করবেন? সাজেশন দিয়ে বা শর্ট কিছু দিয়ে আসলে ভালো কিছু করা যায় না। এই জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় নিয়ে যাবেন, কোনো সাজেশনই দরকার হবে না। এই যে পুরো থিমটা দিয়ে দিলাম, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাজেশন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি পরবর্তী পার্টে কিন্তু এই যে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।